প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে অংশগ্রহণের জন্য সবাইকে স্বাগতম। আজকে তোমাদের সামনে যে রসায়নের বিষয়বস্তু উপস্থাপন করা হবে তা হলো সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া। প্রথমে আমরা জেনে নেব রাসায়নিক বিক্রিয়া কি। রাসায়নিক বিক্রিয়া কি? রাসায়নিক বিক্রিয়া হলো যে প্রক্রিয়ায় এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। ডেফিনেশনটা আমি লিখে দিচ্ছি। যে প্রক্রিয়ায় এক বা একাধিক বস্তু এক বা একাধিক নতুন বস্তুতে রূপান্তরিত হয় তাকে রাসায়নিক বিক্রিয়া বলে। উদাহরণ দিলে বিষয়টা আরো ভালো বোঝা যাবে। যেমন পটাশিয়াম ক্লোরাইড, একটি বস্তু একে যদি উত্তপ্ত করা হয় তাহলে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। তো এখানে দেখা যাচ্ছে একটি বস্তু ছিল, এটা রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে পটাশিয়াম ক্লোরাইড এবং অক্সিজেন উৎপন্ন হয়েছে। এক্ষেত্রে একটি বস্তু থেকে একাধিক বস্তুতে পরিণত হয়। এবার আমরা আরেকটা বিক্রিয়া দেখব, যেমন হাইড্রোজেন যোগ অক্সিজেন বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়। এটি একটি রাসায়নিক পরিবর্তন। তো সংজ্ঞার মধ্যে আমরা দেখলাম একটি বস্তু থেকে একাধিক বস্তু অথবা একাধিক বস্তু থেকে একটি বস্তু উৎপন্ন হতে পারে। যে প্রক্রিয়ার মাধ্যমে এটা হয় এটাই হলো রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া বিভিন্ন ধরনের হতে পারে, বিভিন্ন অবস্থার ভিত্তিতে বিভিন্ন রকম হয়। তো প্রথমে আমরা দেখব দিকের উপরে ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। এক নম্বর হলো একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া। দুই হলো উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়, কিন্তু উৎপন্ন পদার্থ থেকে কখনো বিক্রিয়ক পদার্থে পরিণত হয় না, তাকে একমুখী বিক্রিয়া বলে। আবারও আমি বলতেছি, যে রাসায়নিক বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়ক থেকে উৎপাদ উৎপন্ন হয়
তাকে একমুখী বিক্রিয়া বলে। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে, ক্যালসিয়াম কার্বনেট, যদি একে উত্তপ্ত করা হয় ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়। বিক্রিয়াটির শর্ত হলো যদি এই বিক্রিয়াটি খোলা পাত্রে সংঘটিত হয়। খোলা পাত্রে এই বিক্রিয়াটি যদি আবদ্ধ পাত্রে করা হয় তাহলে উভমুখীতে পরিণত হবে, যা পরবর্তীতে আমরা আলোচনা করব। তো ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয় তাহলে এটা বিয়োজিত হয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং অক্সিজেন গ্যাসে পরিণত হয়। বিক্রিয়াটি যদি খোলা পাত্রে সংঘটিত হয় এক্ষেত্রে উৎপন্ন পদার্থের মধ্যে অক্সিজেন গ্যাস হিসাবে অপসারিত হয়ে চলে গেলে এখান থেকে আর পুনরায় বিক্রিয়ক পদার্থে পরিণত হওয়া ক্যালসিয়াম অক্সাইডের পক্ষে সম্ভব হয় না। এই কারণে বিক্রিয়াটি একমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় একই সাথে সম্মুখ দিকে এবং পশ্চাৎ দিকে সংঘটিত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। অন্যভাবেও বলা যায় যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থ থেকে উৎপন্ন পদার্থে পরিণত হয় একই সাথে উৎপন্ন পদার্থ থেকে পুনরায় আবার বিক্রিয়ক পদার্থে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। উদাহরণ দিলে সহজে বুঝে আসবে, যেমন হাইড্রোজেন প্লাস আয়োডিন, হাইড্রোজেন আয়োডাইড বিক্রিয়াটি বদ্ধ পাত্রে সংঘটিত হবে। বদ্ধ পাত্রে পূর্বের বিক্রিয়াটিও যদি আবদ্ধ পাত্রে করা হয় তাহলে এই বিক্রিয়াটি উভমুখী বিক্রিয়ায় পরিণত হবে। তো প্রথমে আগে বুঝে নেই যে উভমুখী বিক্রিয়াটি কিভাবে। তো বিক্রিয়ক পদার্থ থেকে উৎপন্ন পদার্থে পরিণত হওয়া এটাকে সম্মুখমুখী বিক্রিয়া বলে, আর উৎপন্ন পদার্থ থেকে বিক্রিয়ক পদার্থে পরিণত হওয়া এটা পশ্চাৎমুখী বিক্রিয়া। এটা পশ্চাৎমুখী, এটা সম্মুখমুখী। তো সংজ্ঞাটা এভাবে বলা যায় যে রাসায়নিক বিক্রিয়া একই সাথে সম্মুখ দিকে এবং পশ্চাৎ দিকে সংঘটিত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে। তো এই বিক্রিয়াটিও যদি আবদ্ধ পাত্রে করা হয় তাহলে এই বিক্রিয়াটিও উভমুখী বিক্রিয়ায় পরিণত হয়। যেমন ক্যালসিয়াম কার্বনেট, উত্তপ্ত করা হয় উভমুখী বিক্রিয়ায় পরিণত হবে, কন্ডিশন হবে আবদ্ধ পাত্র বা বদ্ধ পাত্র। এইভাবে উভমুখী বিক্রিয়া আমরা ব্যাখ্যা করতে পারি। এগুলো দিক অনুসারে উভমুখী বিক্রিয়া দিক অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের, একটি হলো একমুখী বিক্রিয়া আর একটি হলো উভমুখী বিক্রিয়া। আরেকটি উদাহরণ আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি। যেমন ইথানল, এই যৌগটি আমরা পরবর্তী অধ্যায়ে বিস্তারিত জানবো। 11 নম্বর অধ্যায়ে জৈব রসায়নের ক্ষেত্রে এটা চলে আসবে, যা আমাদের পরবর্তী আলোচনার মধ্যে চলে আসবে। তোমরা শুধু উভমুখী বিক্রিয়ার উদাহরণটা শুধু দেখে নাও। যৌগটার নাম হলো ইথানল প্লাস ইথামাইক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়াটি সংঘটিত হয়। তো এখানে হাইড্রোক্সিল আর হাইড্রোজেন এই দুইটা মিলে তৈরি হবে পানি, আর অবশিষ্ট যে অংশ থাকবে, যে যৌগটি তৈরি হবে, এই যৌগটি হলো গ্যাসটা
এটার নাম হলো ইথাইল ইথানয়েড। ইথাইল ইথানয়েড। তো এই যৌগটিও উভমুখী বিক্রিয়ার উদাহরণ। এরপরে আমরা দেখব তাপীয় পরিবর্তনের ভিত্তিতে বিক্রিয়ার দুই ধরনের হয়। তাপীয় পরিবর্তন অনুসারে রাসায়নিক বিক্রিয়া দুই ধরনের। এক নম্বর হলো তাপোৎপাদী বিক্রিয়া। দ্বিতীয় নম্বর হলো তাপহারী বিক্রিয়া। তাপহারী বিক্রিয়া। তাপোৎপাদী বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি নির্গত হয়, বিক্রিয়া হওয়ার পরে অতিরিক্ত শক্তি হিসেবে তাপ শক্তি নির্গত হবে, সেই বিক্রিয়া হলো তাপোৎপাদী বিক্রিয়া। উদাহরণ দেখব, যেমন নাইট্রোজেন, হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং এর সাথে তাপ শক্তি হিসেবে সরাসরি প্লাস চিহ্ন দিয়েই দেখানো যাবে 92 কিলোজুল তাপ শক্তি নির্গত হয়। তো বিক্রিয়ক পদার্থ থেকে উৎপন্ন পদার্থ এর সাথে 92 কিলোজুল তাপ শক্তি নির্গত হবে। এটা হলো তাপোৎপাদী বিক্রিয়া। আর এই তাপ শক্তিকে আমরা ডেল্টা এইচ দ্বারাও প্রকাশ করতে পারি। ডেল্টা এইচ হলো তাপীয় পরিবর্তন, এটা -92 কিলোজুল। এইভাবে এই বিক্রিয়া এখানে না লিখে এইভাবেও প্রকাশ করা সম্ভব ডেল্টা এইচ। তখন আমরা যখন ডেল্টা এইচ ব্যবহার করব তখন এটা ব্যবহার না করলেও হবে। তাহলে কি নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়, এই ক্ষেত্রে তাপ শক্তি হিসেবে 92 কিলোজুল তাপ শক্তি নির্গত হয়। আর এই বিক্রিয়া কিছু অবস্থান পরিপ্রেক্ষিতে সংঘটিত হয়। বিক্রিয়া সংঘটিত হতে হলে আয়রন প্রবাহক হিসেবে কাজ করে এবং বিক্রিয়াটি 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার চাপে এবং 450 ডিগ্রি সেলসিয়াস থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়াটি সংঘটিত হয়। এই হলো তাপোৎপাদী বিক্রিয়া। এবার তাপহারী বিক্রিয়া আমরা দেখব। ডেফিনেশন হলো তাপহারী বিক্রিয়া যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি শোষিত হয়, বাহিরে থেকে তাপ শক্তি শোষণ ঘটে বিক্রিয়া সংঘটিত হয়, সেই বিক্রিয়াটি হলো তাপহারী বিক্রিয়া। উদাহরণ দেখব আমরা, যেমন নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে। এই ক্ষেত্রে বিক্রিয়াটিতে 180 কিলোজুল, আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে 180 কিলোজুল তাপ শক্তি শোষিত হয়ে বিক্রিয়াটি সংঘটিত হবে। এক্ষেত্রে উৎপন্ন হবে নাইট্রিক অক্সাইড। তো এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে তাপহারী বিক্রিয়া নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া হলে 180 কিলোজুল তাপ শক্তি এই বিক্রিয়ক পদার্থ শোষণ করে এই বিক্রিয়া সংঘটিত হচ্ছে। তো এই বিক্রিয়াটি ডেল এইচ এর দ্বারা এইভাবে প্রকাশ করা যেতে পারে, H2 নাইট্রিক অক্সাইড, এখানে প্লাস চিহ্ন দ্বারা প্রকাশ করা যেতে পারে। তো দেখা যাচ্ছে যে রাসায়নিক বিক্রিয়ায় তাপ শক্তি শোষণ করে বিক্রিয়ক পদার্থ তাপ শক্তি শোষণ করবে, সেই বিক্রিয়াটি হবে তাপহারী বিক্রিয়া। এইভাবে আমরা তাপহারী বিক্রিয়া প্রকাশ করতে পারি। এবার আমরা যে বিষয়টা বুঝবো সেটি হলো ইলেকট্রনের আদান প্রদানের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো রেডক্স বিক্রিয়া।
রেডক্স বিক্রিয়া। দ্বিতীয় নম্বর হলো নন রেডক্স বিক্রিয়া। নন রেডক্স বিক্রিয়া। তো রেডক্স অর্থই হলো জারণ বিজারণ। তো রেডক্স জারণ এবং বিজারণ দুটি শব্দ থেকে এসে যে রাসায়নিক বিক্রিয়া ইলেকট্রনের আদান প্রদান ঘটবে সেই বিক্রিয়াটি হলো জারণ বিজারণ বিক্রিয়া। আর নন রেডক্স বলতে বোঝা যাচ্ছে এটা জারণ বিজারণ বিক্রিয়া নয়, অর্থাৎ যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে না সেই বিক্রিয়াটি হলো নন রেডক্স বিক্রিয়া। তো আমরা দেখব রেডক্স বিক্রিয়া সম্পর্কিত বিষয় সম্পর্কে আমরা আগে জেনে নিব। রেডক্স শব্দটি আসে রিডাকশন। রিডাকশন এটা অর্থ হলো বিজারণ, বিজারণ। আর হলো অক্সিডেশন। অক্সিডেশনের অর্থ হলো জারণ। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে রিডাকশন শব্দটি বিজারণ থেকে রেড শব্দ ব্যবহার অংশ নেওয়া হয়েছে এবং অক্সিডেশনের অক্স দিয়ে রিডক্স শব্দ ব্যবহার করা হয়েছে। রিডক্স এর অর্থ জারণ বিজারণ, জারণ বিজারণ। এখন আমরা দেখবো জারণ বিজারণ বিক্রিয়া কাকে বলে। এটা বিভিন্ন ভাবে সংজ্ঞায়িত করা যেতে পারে। তো সহজ ভাবে আমরা যে এটা মনে রাখতে পারবো, যে রাসায়নিক বিক্রিয়ায় জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। আরো বিভিন্ন ভাবে ডেফিনিশন দেওয়া যেতে পারে, সেটা হলো যে রাসায়নিক বিক্রিয়ায় ইলেকট্রনের আদান প্রদান ঘটে তাকে রেডক্স বিক্রিয়া বলে। আরো বিভিন্ন ভাবে প্রকাশ করা যেতে পারে, তবে আমরা উদাহরণ দিয়ে বিষয়গুলি পরিষ্কারভাবে বোঝার চেষ্টা করব। আমি একটা উদাহরণ দেখাচ্ছি। আর এই জারণ বিজারণ বুঝতে গেলে আরো কিছু বিষয় এর সাথে সম্পৃক্ত আছে। জারণ সংখ্যা আমাদের সুন্দরভাবে বুঝতে হবে। জারণ সংখ্যা বুঝতে পারলে আমরা খুব সহজে জারণ বিজারণ বিক্রিয়াটি সহজে আমরা বুঝতে পারবো। তো রেডক্স বিক্রিয়া ক্ষেত্রে আমরা দেখি যে কোনো একটি বিক্রিয়া লিখি, যেমন কপার সালফেট প্লাস জিঙ্ক বিক্রিয়া করে জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হল। এই বিক্রিয়াটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তো বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে রেডক্স বিক্রিয়া আমরা দেখব যেখানে জারণ সংখ্যাটি পরিবর্তন হল। এটা বোঝার ক্ষেত্রে আমাদের জারণ সংখ্যা বুঝতে হবে। জারণ সংখ্যা বোঝার পরে আমরা জারণ সংখ্যা পরিবর্তন দেখতে পারবো। আমরা শুরুতে দেখে নিব যে রেডক্স বিক্রিয়া অর্থাৎ জারণ এবং বিজারণ এই বিক্রিয়াটিতে দুটি অংশ আছে, জারণ বিক্রিয়া অপরটি বিজারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া, জারণ বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়ায় কোন পরমাণু আয়ন বা সত্তা ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বিক্রিয়া বলে। একে জারণ অর্ধ বিক্রিয়াও বলে। যেমন আমি একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি, যেমন জিঙ্ক ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2 আয়ন বিক্রিয়াটি, যেহেতু ইলেকট্রন অপসারণই হলো জারণ বিক্রিয়া, তাই জিঙ্ক ইলেকট্রন অপসারণ করে জিঙ্ক আয়নে পরিণত হয়। এই বিক্রিয়াটি হলো জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়া একে আমরা জারণ অর্ধ বিক্রিয়াও বলা যায়। জারণ অর্ধ বিক্রিয়া। আবার জারণ বিজারণের মধ্যে বিজারণ অংশ সম্পৃক্ত আছে, যেমন বিজারণ বিক্রিয়া। কপার টু আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার মুক্ত মৌলে পরিণত হয়। তো এই বিক্রিয়াটি হলো, যেহেতু ইলেকট্রন গ্রহণ বিজারণ বিক্রিয়া, এজন্য এই বিক্রিয়াকে বিজারণ বিক্রিয়া বলা যেতে পারে। বিজারণ
বিজারণ বিক্রিয়া বা বিজারণ অর্ধ বিক্রিয়া। বিজারণ অর্ধ বিক্রিয়া বলা যেতে পারে। এখানে দেখা যাচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া দুটি অংশে হয়। বিক্রিয়ক পদার্থের যে কোনো একটি বিক্রিয়ক পদার্থ ইলেকট্রন অপসারণ করে জারিত হয় বা জারণ বিক্রিয়া সংঘটিত হয়। আর বিক্রিয়কের মধ্যে অপর আরেকটি পদার্থ বিক্রিয়ক পদার্থ ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়। এজন্য দুটি বিক্রিয়া অর্ধ বিক্রিয়ার সমন্বয়ে এই জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয়। এই কারণে এই জারণ বিক্রিয়াকে রেডক্স বিক্রিয়া ইংরেজিতে বলা হয়। আমি আগে তোমাদেরকে ধারণা দিয়েছি যে রেডক্স বিক্রিয়া বলে। তো আমরা বিস্তারিত জানার জন্য পরবর্তীতে জারণ সংখ্যা এটা আমরা জেনে নিব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারবো কিভাবে আমাদের রাসায়নিক বিক্রিয়াগুলি থেকে কিভাবে আমরা জারণ বিজারণ বিক্রিয়াগুলি নির্ধারণ করতে পারবো, এটা আমরা সহজে জেনে নিব। পরবর্তীতে আমরা জারণ সংখ্যা থেকে শুরু করব। এখন নামাজের আযানের জন্য 5 মিনিটের বিরতি থাকবে। পরবর্তীতে আমি জারণ সংখ্যা তোমাদেরকে আলোচনার মাধ্যমে জানিয়ে দেব। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার আলোচনায় চলে আসছি বিরতির পর। তোমাদেরকে বলেছিলাম যে আমরা পরবর্তীতে জারণ সংখ্যা সম্পর্কে ধারণা নিব। জারণ বিজারণ বিক্রিয়া অর্থাৎ রেডক্স বিক্রিয়া বুঝতে হলে এখানে কয়েকটি বিষয়ের সাথে সম্পৃক্ত আছে। সেটি হলো জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, যা তোমাদেরকে আমি পূর্বে সামান্য পরিমাণ ধারণা দিয়েছি। পরবর্তীতে আরো বিস্তারিত আমরা আলোচনায় দেখবো ইনশাআল্লাহ। তো এখানে আমরা জারণ বিক্রিয়া, বিজারণ বিক্রিয়া, জারণ বিজারণ, জারিত বিজারিত, এই বিষয়গুলি আমরা সহজেই বুঝতে পারবো যদি জারণ সংখ্যা সম্পর্কে আমাদের পরিচ্ছন্ন বা ক্লিয়ার ধারণা হয়। তো আমি তোমাদেরকে প্রথমে ধারণা দিচ্ছি জারণ সংখ্যা কি। তো বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া যখন সংঘটিত হয়, মৌলসমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান ঘটে, শেয়ার ঘটে। এই ক্ষেত্রে বিভিন্ন মৌল এদের ইলেকট্রনের আদান প্রদানের ফলে পরমাণুতে ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। এই ধনাত্মক বা ঋণাত্মক চার্জের সংখ্যাই হলো জারণ সংখ্যা। আমি আবারও বলতেছি,